প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দৃষ্টিকোণে। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে এই দৃষ্টিকোণে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রসঙ্গ। দর্শক, আজকে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, এবং রয়েছেন ডক্টর মিল্টন বিশ্বাস, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনারা থাকুন আমাদের সাথে, আলোচনাকে সমৃদ্ধ করুন আপনাদের মতামত জানিয়ে। প্রতিদিনের মতো সে প্রত্যাশা আজও করতে চাই। আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের আলোচনায়। ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের একটি অনন্য ভূমিকা ইতিহাসের অংশ হিসেবে এখন আমরা স্মরণ করি। 1971 সালে সেই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। প্রায় 1 কোটি শরণার্থীকে তারা সাহায্য করেছিল, তাদের খাদ্যের ব্যবস্থা করেছিল, চিকিৎসার ব্যবস্থা করেছিল, এবং আমাদের মুক্তিযুদ্ধে তারা অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে। আমরা জানি যে সেই দুঃসময়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমতের জন্য সেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোটা বিশ্ব তিনি ভ্রমণ করেছেন, বঙ্গবন্ধুর মুক্তির জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন। এবং এই বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের নদীর জলে ভারতের 6000-এরও অধিক সেনার রক্ত মিশে আছে সেই 71 সালে। আমাদের স্বাধীনতার গুটি গুটি পা পা করে আমরা কয়েকটি দশক অতিক্রম করেছি। আজকে যখন ভারতের সাথে নানা কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক সম্পর্কের প্রশ্ন আসে, তখন ভারতকে নিয়ে বাংলাদেশের রাজনীতি এক ধরনের নতুন মাত্রা পায়, রাজনীতির নতুন উষ্ণতা বা উত্তেজনা সৃষ্টি হয়। আমরা প্রত্যক্ষ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই মাসের 7 তারিখ ভারতে সফরে যাবেন, এবং এই মুহূর্তে ভারত সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। সেখানে দিল্লির রাজপথে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এবং বাংলাদেশের পতাকা শোভিত হচ্ছে, এবং এক ধরনের আয়োজন চলছে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, যেটি নিয়ে এক ধরনের বিতর্ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশেষত রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমাদের সুশীল সমাজে বুদ্ধিজীবী যারা বিভিন্ন রকম বুদ্ধিভিত্তিক চর্চা করেন তাদের মাঝে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যে চুক্তি করছেন সেই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা। আমরা দেখছি যে বিএনপি আজকে তারা আনুষ্ঠানিক কতগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি আলোচনার আগে একটু উল্লেখ করতে চাই যে সেখানে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চুক্তি করবেন তার মধ্য দিয়ে রুহুল কবির রিজভির ভাষায় যে বাংলাদেশের নিরাপত্তা ভারতের হাতে ইজারা দেওয়া হবে। এবং আরেক নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে তিস্তা চুক্তি না হলে ভারত সফর সম্পূর্ণ ব্যর্থ বলে ধরে নেওয়া হবে। শুরু করতে চাই ডক্টর মিল্টন বিশ্বাস আপনাকে দিয়েই, যে বাংলাদেশের রাজনীতিতে ভারত, এটিকে আপনি কিভাবে দেখেন? যে ভারত আমাদের একটি বৃহত্তম প্রতিবেশী দেশ, বাংলাদেশ উদ্বুদ্ধ হয়ে ভারতের এক সম্পর্ক রয়েছে, রাজনীতিতে ভারতের অবস্থানকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। এবং এই প্রসঙ্গটি নিয়ে, ভাই, যে বাংলাদেশের রাজনীতিতে ভারত, এই প্রসঙ্গটি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং বিএনপি সহ জামাত এরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এবং আপনারাও এই টেবিলে বসে এটা নিয়ে আলোচনা করছেন। যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বাংলাদেশের পাশে ভারত, এবং আগে যে ভারতবর্ষ সেটা থেকে এখন কিন্তু ভিন্ন অবস্থান রয়েছে। কারণ সেই ভারতীয় উপমহাদেশ সেটি ভেঙে পাকিস্তান এবং পরে বাংলাদেশ হয়েছে। যাই হোক, এখন ওই পরিস্থিতি, ওই ঐতিহাসিক পরম্পরাকে আমরা স্মরণ রেখে বলতে চাই যে ভারত এখন শক্তিশালী একটি রাষ্ট্র, এবং আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ তারপরেই অবস্থান করবে। সেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা বাংলাদেশের জরুরি। এটি কিন্তু বাস্তবতা, এই বাস্তবতাকে স্বীকার করতেই হবে, এবং এই বাস্তবতা স্বীকার করেছে বিএনপিও তাদের শাসনকালে। এবং আপনি জানেন নিশ্চয় যে 1996 সালে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারত সফরে গিয়ে গঙ্গার পানি বন্টন চুক্তি করে এলেন, 30 বছরের চুক্তি সেটি ছিল 1996 সালে প্রথম যখন প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। তারপরে আমরা দেখলাম, তারপরে তো বিএনপি আসলো 2001-এ। বিএনপি তো ওই গঙ্গার চুক্তি নিয়ে
টু শব্দটি করেনি, বা বাতিল করে দিব গোলামীর চুক্তি ইত্যাদিও বলেননি। এবং আপনার নিশ্চয় মনে আছে 1974 সালে যখন এই যে বঙ্গবন্ধুর শাসনামলে যখন চুক্তি হয়েছিল, এবং সেখানেও আমরা দেখলাম ওই ফারাক্কা ইস্যু ছিল এবং অন্যান্য অর্থনৈতিক রাজনৈতিক অনেক প্রসঙ্গই ছিল উন্নয়নের ক্ষেত্রে। তখনও আমরা দেখেছি তারপরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে 15 আগস্টে ঘটনা 1975-এর পরে, জিয়াউর রহমান শাসন ক্ষমতায় এসে তিনিও ওই চুক্তির বিরুদ্ধে কথা বলেননি, যদিও ফারাক্কা প্রসঙ্গে লং মার্চের ডাক দিয়েছিলেন তিনি। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের যে স্ট্র্যাটেজি তার সঙ্গে ভারত বিজড়িত, আমাদের যে জনজীবন, যে সমাজ, অর্থনীতি এবং সাংস্কৃতিক বলয়, সেখানেও ভারতবর্ষ জড়িত। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন কথা বলি তখন আমরা দেখি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা যখন সাংস্কৃতিক আমাদের বাংলা ভাষার কথা বলি তখন আমাদের ভারতবর্ষের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এইভাবে যদি একটির পরে একটি তুলনামূলক আলোচনায় আমরা প্রবেশ করি তাহলে দেখি যে সবকিছুর সঙ্গে ভারতবর্ষের একটি সম্পৃক্ততা রয়েছে ভারতের। এবং সেই সূত্র দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারত খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এখানে বলা দরকার যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো অবদান রয়েছে ভারতের সঙ্গে এই সম্পর্কের ক্ষেত্রে, রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং সেটি খুব গুরুত্বপূর্ণ। এবং শেখ হাসিনা কি করেছেন যদি বলেন তাহলে আমরা বলবো যে ওই 1996 সালের এই যে গঙ্গার পানি বন্টন চুক্তির থেকে শুরু করে তারপরে আপনি দেখতে পাচ্ছেন ছিটমহল ইস্যু, যে ইস্যুটা 1974 সালেই ওই যে বঙ্গবন্ধুর আমলে যখন একটি সীমানা নির্ধারণ করা হবে সেটি যে সূচনা হয়েছিল, সেটি মীমাংসা হচ্ছে শেখ হাসিনার আমলে। সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ ছিল মিয়ানমারের সঙ্গে এবং ভারতবর্ষে, তারও মীমাংসা হচ্ছে এই বঙ্গবন্ধু কন্যার আমলে। এবং আমরা দেখছি যে বর্ডারে হাট বসছে এবং বর্ডারে হত্যাকাণ্ডের বিষয়ে বারবার জরুরি বৈঠক হচ্ছে। তার মানে একটি ব্যাপক ভূমিকা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই আমরা দেখছি যে ভারতবর্ষ একটি সুসম্পর্কের মধ্যে দিয়ে বাংলাদেশের একটি ঐতিহ্য এবং পরম্পরা, কূটনৈতিক সম্পর্ক তৈরি করে। ডক্টর মিল্টন বিশ্বাস, প্রাথমিকভাবে আপনাকে ধন্যবাদ জানিয়ে আসতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে, যে আমরা এখন দেখছি যে গোটা বিশ্বজুড়ে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন এসছে, তার বিষয়গত পরিবর্তন এসছে, যে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে দ্বিপাক্ষিক স্বার্থ কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে উন্নতি হয়, ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে, সামরিক নিরাপত্তা বিধান করা যায়, সেই জায়গাটিতে আছে। আমরা একেবারে বিরোধের জায়গা থেকে আমরা কিন্তু সেই আগের যে অবস্থাটি ছিল সেই জায়গাটি পরিবর্তন দেখছি। আপনার কি মনে হয় যে ভারত একটি বৃহত্তর প্রতিবেশী? নানা সময়ে বলা হয়েছে যে ভারতের পাশে আমাদের বাংলাদেশ একটি ক্ষুদ্রতম অবস্থানের ছোট্ট একটি দেশ, ফলে ভারতের যে বড় ভাই সুলভ আচরণে শিকার হই আমরা বিভিন্ন সময়। আজকের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এবং দ্বিপাক্ষিক যে তিনি বললেন ডক্টর মিল্টন বিশ্বাস, যে সমস্যাগুলো আমরা সমাধান করেছি সেই সমস্যাগুলো দীর্ঘ সময় সমাধানহীন অবস্থায় ছিল, তারপরও কিন্তু আজকে সেই আস্থার জায়গাটি ভারত প্রসঙ্গে আমাদের দেশে রাজনীতিতে জনগণের মাঝে সেই আস্থার জায়গাটি কতটুকু আছে বলে আপনি মনে করেন? আমরা নানা রকম প্রচারণাও শুনছি। একটা হচ্ছে যে 71 সালে ভারত আমাদেরকে স্বাধীন হতে একটা বিশাল সাহায্য করেছে এবং ইন্দিরা গান্ধীর সেই ওয়ার্ল্ড ট্যুর, যেটার ফলে বাংলাদেশ সমর্থন পেল এবং রাশিয়াকে কনভিন্স করলো যে যখন বাংলাদেশে পিস কিপিং মিশন আসার একটা প্রস্তাব আসলো, রাশিয়া সেটা ভেটো দিয়ে দিল। এবং একই সাথে আমেরিকা যখন 7 ফ্লিট পাঠালো, রাশিয়া ভেটো দিল। এগুলো সবই কিন্তু ইন্দিরা গান্ধীর কন্ট্রিবিউশন। ইন্দিরা গান্ধীর সাথে বা সৌদি আরবের সোভিয়েত ইউনিয়নের যে পার্সোনাল রিলেশনশিপটা ছিল সেটার ফলে এটা হয়েছে। এবং সেখান থেকে যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা যতটা বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত ছিল, আমি খুব হামলি বলবো যে অতটা বন্ধুত্বপূর্ণ হয়নি। এটা কেন হয়নি? এর পিছনে অনেকগুলো কারণ আছে। ধর্ম একটি কারণ। ভারত এমন বঙ্গবন্ধুর সময় তো ভারতের সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক ছিল, তবে এই কথা সত্য বঙ্গবন্ধু, আমি একটু আপনার কাছে স্মরণ করে দিতে চাই, যখন 71-এর মুক্তিযুদ্ধ হচ্ছে তখন যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলেন, যে রাজনৈতিক দলগুলো, যে শক্তিগুলো এবং বিশ্বে যারা সেই সময় মোড়ল সাম্রাজ্যবাদী দেশ ছিল, তারা বলছিল যে বাংলাদেশের আসলে স্বাধীনতা এই টিকিয়ে রাখতে পারবে না, সেটি স্বাধীনতার নামে এক ধরনের ভারতের করদ রাজ্যে পরিণত হবে এবং এখানে ব্রাহ্মণ্যবাদী এক ধরনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই ধরনের কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী কথা এটা অনেকেই বলেছিল। সেই মানসিকতার জায়গাতেই আপনি রাজনীতিতে কিভাবে দেখেন, যে তার পরম্পরা কি আমরা কি বহন করছি না? না, ব্যাপারটাকে এত সরলীকরণ করলে হবে না। স্বাধীনতা যুদ্ধ, অ্যান্থনি মাসকান্সের বই অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে আমাদের মুজিবনগর সরকারের একটা চুক্তি হয়েছিল।
ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশে কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না, এটা একটা ক্লজ ছিল। বঙ্গবন্ধু এসে এই চুক্তিটা বাতিল করে দেন, যে এই চুক্তিটা আমি ইনভলভ ছিলাম না, এবং এই চুক্তিটা, এবং বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন যে স্বাধীন দেশে আর্মির লেফট রাইট শুনবো না, এটা হতে পারে না। মানে হি ওয়াজ এ ভেরি জাতীয়তাবাদী নেতা ছিলেন কিন্তু। এবং ইন্দিরা গান্ধীকে উনি প্রথম যে কথাটি বলেন যে ম্যাডাম গান্ধী, আপনি আমার দেশ থেকে আপনার আর্মি কখন সরাবেন। এবং হেনরি কিসিঞ্জার বলেছেন যে সারা পৃথিবীতে উনি কখনো ইতস্তত বোধ করেননি, কিন্তু ওই ভদ্রমহিলার সামনে গেলে উনি ইতস্তত বোধ করতেন। তো সেই ভদ্রমহিলাকে বঙ্গবন্ধু এভাবে বলতে পেরেছিলেন। তো সেখানে একটা ব্যাপার আছে। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কিন্তু মাত্র 12 দিন পরে যে অবৈধ মোস্তাক সরকার, এটা কিন্তু অনেকগুলো দেশের সমর্থন পায়, তার মধ্যে ভারতও ছিল। ব্যাপারটাকে এত সরলীকরণ দেখতে হবে না। আমাদের সাথে ভারতের রিলেশনশিপটা খারাপ হওয়ার একটা কমিউনাল কারণ আছে। ভারত এমন একটা দেশ, সেখানে একটা মসজিদ ভাঙা হয়েছিল। ভারত এমন একটা দেশ, সেখানে এই মুহূর্তে গরু হত্যা করলে যাবজ্জীবন ফাঁসি হয়, যাবজ্জীবন হবে, মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে। এই ছোট ছোট ফ্যাক্টরগুলো এবং এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে রিলেশনশিপটা খারাপ করার জন্য অনেকটা দায়ী। বাট আমি এটাও বলবো যে অবভিয়াসলি বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যে সরকারগুলো আসছে, তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থনকারী দেশগুলোর সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে তারা কিছুটা হেজিটেট ছিল। মুক্তিযুদ্ধে যে দেশগুলো বাংলাদেশে অ্যান্টাগনিস্টিক ছিল, তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারেই তুলনামূলকভাবে বেশি সহায়ক ছিল। মুসলিম কান্ট্রি, পাকিস্তান অল দিস থিং। বঙ্গবন্ধু নিজেও পাকিস্তানের সাথে রিলেশনশিপ রাখার ব্যাপারে অতি আগ্রহী ছিলেন। উনি ওয়াইসি সম্মেলনে যাওয়ার ব্যাপারে অতি আগ্রহী ছিলেন অনেকগুলো কারণে। সেটা তার অনেকগুলো কারণও ছিল, কারণ পাকিস্তানে অনেক বাঙালি আটকে পড়েছিল। তো যেটাই হোক, এখন যে রিলেশনশিপটা আমাদের এখানে দাঁড়িয়েছে এই মুহূর্তে যদি আমি বলি, হ্যাঁ আপনি যদি 71 সালের কথা বলেন, তাহলে আমি বলবো যে ভারতের লোন আমরা আরো 100 বছর শোধ করতে পারবো না। বাট দুটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র যদি পাশাপাশি দাঁড়িয়ে আপনি দেখেন, তাহলে আমি বলবো যে ভারত আমাদের সীমান্ত চুক্তিটা সলভ করে দিয়েছে, এটা সত্য। কিন্তু ট্রানজিটের মধ্যে একটা বিশাল সুবিধা আমরা ভারতকে দিয়েছি, কিন্তু আমাদের তিস্তার পানিটা এখনো আসেনি। আরেকটা বড় সুবিধা ভারত পাচ্ছে, তার বিশাল বাংলাদেশের চারদিকের বর্ডারটা কিন্তু তাকে কোনো প্রকার হ্যাসেল দিচ্ছে না। তার চায়না বর্ডারের সমস্যা, তার পাকিস্তান বর্ডারের সমস্যা, তার নেপাল বর্ডারের সমস্যা, শুধু বাংলাদেশ বর্ডারে তার কোনো সমস্যা নেই। না, হ্যাসেল যে দিচ্ছে না, এটাই তো হওয়া উচিত নাকি? এটা হওয়া উচিত, হ্যাঁ। এইটা বাংলাদেশের একটা বিশাল অবদান বাংলাদেশ ইন্ডিয়াকে দিচ্ছে। জি, আসবো বেশি হাজার পাটোয়ারি, ডক্টর মিল্টন বিশ্বাস। একটু বিরতিতে যাওয়ার সময় হলো। দর্শক সকলেই থাকুন আমাদের সাথে। দর্শক সকলকে আবারও বিরতির পরে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে দৃষ্টিকোণে। ডক্টর মিল্টন বিশ্বাস, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতার শুরুটি আপনি যদি একটু বলেন যে এই শুরুটি কিভাবে হলো, যে বাংলাদেশের উদ্বোধনের আগেও কিন্তু পাকিস্তান শাসন আমলে ভারতের এক ধরনের বিরোধী অবস্থান এখানে ছিল, বিরোধী শক্তি এটা ছিল ভারতের। এই বিরোধিতার মূলে নিশ্চয়ই সেখানে আমাদের যে ধর্মীয় পাকিস্তানি রাষ্ট্র সেটির মূলে ছিল। কিন্তু বাংলাদেশ জন্মের পরে এই ভারত বিরোধিতা জায়গাটিকে আপনি কিভাবে দেখবেন? জি, ধন্যবাদ। যেটা বলা দরকার সেটা হচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান কিন্তু বলে গেছেন কিভাবে ভারতের প্রসঙ্গ বারবার এসেছে এবং পাকিস্তানি শাসকরা কোন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এবং বঙ্গবন্ধুর যখন হয়ে উঠলেন, তার আগের যে শেখ মুজিবুর রহমানের রাজনীতি, সেখানে আপনি দেখবেন যে তিনি তাকে যে হয়রানি করা হচ্ছে, পাকিস্তানি শাসকরা বারবার তাকে জেলে বন্দি করছে এবং তাকেও ভারতের দালাল হিসেবে অভিহিত করছে। এবং আপনারা জানেন যে তাজউদ্দিন আহমেদের প্রসঙ্গ যদি আনেন, তাহলে দেখবেন যে তাকেও হিন্দুদের এজেন্ট হিসেবে, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে সেভাবেই ভারতের অনুচর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দর্শক আছেন একজন, যুক্ত হতে চাই দর্শকের সাথে। বলুন, কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমি আফিজউদ্দিন ঢাকার ড্যামরা থেকে বলছিলাম। জি, বলুন। আমি আজকে সম্মানিত অতিথি উভয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি মতামত রাখতে চাচ্ছি যে আমাদের দেশের যদি ভৌগোলিক অবস্থান আমরা কল্পনা করি, তাহলে আমাদের দেশের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। সুতরাং বাংলাদেশের যে কোনো উন্নয়ন কল্পনা করতে হলে ভারতের সাথে আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে সম্মানিত অতিথির আমি মতামত চাই। জি দর্শক, এই বিষয়ে আলোচনা হচ্ছে, থাকুন, আপনি আমাদের সাথেই থাকুন, আলোচনার সাথেই থাকুন। ভারত বিরোধিতার এই যে পথ তৈরি হয়েছিল, এবং আপনার নিশ্চয় মনে আছে যে আমরা বঙ্গবন্ধুকে চিত্রিত করা হয়েছিল যে ভারতের অনুচর হিসেবে, এবং বঙ্গবন্ধুর জীবনব্যাপী তার সংগ্রাম এবং হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে যা কিছু
অর্জন। আমরা দেখি যে ওই প্রসঙ্গ যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে ভারত বিরোধিতার সূত্রগুলো আমরা আবিষ্কার করতে পারি, এবং সেখানে এই দেশে যে মুসলিম লীগের রাজনীতি সেটাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো যে সেখানে ভারত বিরোধিতা রয়েছে। আবার দেখো ধরেন হচ্ছে চীনাপন্থী যারা, এবং বঙ্গবন্ধু বলছেন যে বাংলাদেশে বসে কিভাবে চীনাপন্থী হয়, এটা নিয়ে কিন্তু তার এই যে এই কারাগারে জর্জ রামচার মধ্যে কিন্তু তিনি উল্লেখ করছেন। এখানে বলা দরকার যে রাজনৈতিক কারণে যে কোনো দল বা তার মতাদর্শ কারণে তার পয়েন্ট অফ ভিউ থেকে বিরোধিতা করতে পারেন, অন্য দেশের মতাদর্শের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। এটা কিন্তু হতে পারে একটি রাজনৈতিক দল যে ক্ষমতায় নাই, ক্ষমতার বাইরে, তারা বলতে পারেন যে ভারতবর্ষ এরকম আচরণ করছে, আমরা তার এই আচরণের প্রতিবাদ করি। যেমন সীমান্তে যখন হত্যা হচ্ছে, কিংবা আমাদের মমতা ব্যানার্জি বলছে যে গরু এই দেশে না আসাই ভালো, এরকম যখন হয়, কিংবা বাণিজ্যের সুবিধা তারাই বেশি পাচ্ছেন আমরা কম পাচ্ছি, তখন কিন্তু এক ন্যায্য দাবি, যেমন বঙ্গবন্ধু বলেছেন না, ন্যায্য কথা একজনও যদি বলে তার কথা মেনে নিতে হবে। এই ন্যায্য কথার ব্যাপারটি যখন থাকে তখন কিন্তু বিরোধিতা মানায় যে ভারতবর্ষের এরকম করা উচিত নয়। কিন্তু কেবলমাত্র ক্ষমতায় আওয়ামী লীগ বলেই তার বিরোধিতা করতে হবে, বলেই ভারতের বিরোধিতা করতে হবে। কারণ আওয়ামী লীগকে অনেকে মনে করে থাকেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে আওয়ামী লীগ সরকার। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে ওই যে আপনি যে কিছু চুক্তির কথা বলছিলেন আলোচনায়, সেই চুক্তিগুলো করা হয়েছে গোলামির চুক্তি, এরকম ভাবেও বর্ণনা করা মুজিব হয়েছে। ইন্দিরা চুক্তিকে বলা হয়েছিল যে এটা গোলামির চুক্তি, এবং এটি নিয়ে এক ধরনের দীর্ঘ সময় ধরে প্রচারণা চলেছে, অপপ্রচার চলেছে, এবং যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব থাকছে না এই চুক্তির মধ্য দিয়ে। কিন্তু আমরা তো বাংলাদেশকে বিকুতে দেখি না। আরেকটি ব্যাপার হচ্ছে যে ভারত কাউকে ছাড় দেয় না, এরকম একটি কথা বলা হয়ে থাকে। কিন্তু ভারতও যে হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখে, এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রাখলে যে তারা উপকৃত হয়, এই ব্যাপারটি তো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ইতিমধ্যে আমরা সেই দৃষ্টান্তের কথা কিন্তু বলেছি, এবং আপনিও উল্লেখ করেছেন, এবং ব্যারিস্টার হায়দারও উল্লেখ করেছেন। আমরা যেটা বলতে চাই যে অপপ্রচার চালিয়ে জনগণকে এক ধরনের বিভ্রান্ত করা হয় বাংলাদেশে। এবং বাংলাদেশে দেখবেন যে জনগণ যখন ভোট দিতে যায় তখন কিন্তু ওর দ্বারা বিভ্রান্ত হয়, বলে যে আওয়ামী লীগ সরকার আসলে এখানে উলুধ্বনি শোনা যাবে, এবং আওয়ামী লীগ সরকার আসলে এখানে হিন্দুরা বেশি লাই পেয়ে যায়। এই ধরনের এই অপপ্রচার হলে 1/3 ভারতের ভূখণ্ডে পরিণত হয়। এই ধরনের অপপ্রচার সবসময় পাটোয়ারি। এই যে অপপ্রচার, আমাদের যখন পার্বত্য শান্তি চুক্তি নিয়ে আমাদের শান্তি চুক্তি যখন হচ্ছিল এই আওয়ামী লীগের নেতৃত্বে, তখন কিন্তু এই প্রচারণা হয়েছিল, এবং জোর প্রচারণা হয়েছিল যে বাংলাদেশ ভারতের অধীনে চলে যাচ্ছে। আজকে বলা হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা ভারতের সেনাবাহিনীর হাতে ইজারা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, যে রাজনৈতিক বিরোধিতা থাকলে একটি যৌক্তিক অবস্থান থেকে বিরোধিতা থাকা দরকার, যেটি ডক্টর মিল্টন বিশ্বাস বললেন, নাকি মানুষকে এক ধরনের অপপ্রচারে মানুষকে বিভ্রান্ত করে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে এটা অনেকাংশেই ভোটের রাজনীতির ক্ষেত্রে সহায়ক হিসেবে ব্যবহার করা, এটা অস্বীকার কোনো উপায় নেই। এটাও সত্য, বাংলাদেশের মানুষ বা রাজনীতি দলের একটা অংশ আওয়ামী লীগকে ভারতের বেশি বন্ধু হিসাবে দাবি করে, কিন্তু এটাও সত্য দেখা গেছে ভারতের কাছ থেকে আদায় করার ক্ষেত্রে আওয়ামী লীগের সফলতা অন্য যে কোনো দলের থেকে বেশি। এটা ঠিক। আমাদের প্রবলেমটা হচ্ছে, যেমন এখন একটি সামরিক চুক্তির কথা আমরা শুনতে পাচ্ছি, আমরা কেউ কিন্তু জানি না চুক্তিটা কি। সরকারের ব্যর্থতা হচ্ছে চুক্তিটা কি এটা জনগণকে জানাচ্ছে না। বিরোধী দলের ব্যর্থতা হচ্ছে এটা এক মিনিটে যে চুক্তি না বোধহয় স্মারক, একটা স্মারক। সরকার বলছে যে সামরিক বিষয়ে সমঝোতা। আমি আজকের পত্রিকায় যেটা দেখলাম, প্রথম আলো সহ কয়েকটা পত্রিকায় কয়েকটি স্মারক, কয়েকটি চুক্তি এভাবে বলা আছে। তো এটি সরকার থেকেও এখনো ক্লিয়ার করেনি। তো বিরোধী দলের ব্যর্থতা কোথায়, যে জিনিসটা কি না জেনে তারা কিন্তু বিরোধিতা করছে। কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হবে না, এবং একটু তিল পরিমাণের স্বার্থ আমরা জলাঞ্জলি দিব। আরেকটি ব্যাপার, ওই সমঝোতা স্মারক কিন্তু সামরিক সমঝোতা স্মারক কিন্তু অনেক দেশের সঙ্গে বাংলাদেশের আছে, এবং আপনার নিশ্চয় মনে আছে ইউএন মিশনে যখন যায় তারও কিন্তু সমঝোতা স্মারক। অবশ্যই এটা সমঝোতা যে কোনো বিষয় হতে পারে। আপনি বলুন যে ইজারা দেওয়া হচ্ছে বাংলাদেশের না, এই ধরনের কথা তো কমপ্লিটলি পলিটিক্যাল কথা, কিন্তু সরকারের একটা ব্যর্থতা আছে, তিস্তার পানি। এই ব্যর্থতার কারণে এই কথাগুলো বলার আমরা সুযোগ পাচ্ছি, কারণ আমি উত্তরবঙ্গের লোক, আমি জানি বাংলাদেশের একটা অংশ মরুভূমি হয়ে যাচ্ছে, এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনি নদীর উপরের থেকে এটা ব্যর্থতা বলছেন কেন? সেই আলোচনা তো প্রক্রিয়া তো চালু রয়েছে। এটি ব্যর্থতা এই কারণে, এখন চুক্তি যদি হয়ে যেত তাহলে আমাদের প্রত্যাশা পূরণ হতো, কিন্তু চুক্তি তো সহজে
হবার মতো সেই বাস্তবতা কিন্তু আছে, সেখানে রাজ্য সরকারের বিষয় আছে, Exactly. কেন্দ্র সরকারের বিষয় আছে। সেটি তো ভারতের আমাদের পার্ট যদি আমরা রেডি থাকি, ভারতের পার্ট ভারত রেডি করবে। আমরা যা চাইবো সেটি কি আমরা আসলে সহজেই পেতে পারি? আমরা যেটি চাচ্ছি, আমরা তো বেআইনি কিছু চাচ্ছি না, আমরা আমাদের ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যেটা প্রাপ্য, যে নদীর পানির স্রোত কখনো আটকানো যাবে না, সেই জিনিসটি চাচ্ছি। এবং এটা এনভায়রনমেন্ট, যেমন কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের সীমান্ত আছে, আপনি কাঁটাতারের বেড়া দিয়ে কি মরুভূমি ঠেকাতে পারবেন বা মরুভূমির ইম্প্যাক্ট ঠেকাতে পারবেন? অবশ্যই পারবেন না। ডিফরেস্টেশন হলে সেটা কি কাঁটাতারের বেড়া দিয়ে ঠেকাতে পারবেন? পারবেন না। এগুলো কিন্তু দুটি দেশের জন্যই দরকার, এবং সেটার জন্যই তো দ্বিপাক্ষিক একটি ভালো সুসম্পর্ক বজায় রেখেই এক ধরনের বার্গেনিং করে এটা আদায় করতে হবে। সেটি 4 বছরেই হয়। সম্পর্কটি যদি আমরা বজায় না রাখি তাহলে সেটি কি সম্ভব? সম্পর্কটি যখনই বজায় রাখবো অবশ্যই আমরা, দেখুন আমাদের একটা বড় ট্রাম্প কার্ড ছিল ট্রানজিট। কারণ ভারতের এই 7 সিস্টারের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 1800 মাইল ঘুরে যেতে হয়, এখন যেটি 300 বা 200 কিলোমিটার হয়ে গেছে। যদিও ভারত এটা খুব একটা অ্যাভেল করছে না, বাট তার একটা কিন্তু বিশাল স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রানজিট। আমরা এই ট্রানজিটটার বিনিময়ে তিস্তার পানির সাথে সম্পর্কযুক্ত করতে পারতাম, সেই প্রেক্ষাপটে যে আপনি যদি আমাকে তিস্তার পানি দেন আমি আপনাকে ট্রানজিট দিব। আমরা বার্গেনিং এর একটা বড় কার্ড অলরেডি ছেড়ে দিয়েছি, আমাদের কাছে এখন কোনো বার্গেনিং চিপ নাই। এটা আমার কাছে মনে হয় যে হয়তোবা আমাদের তিস্তার পানির ব্যাপারে আমরা আরেকটু ডিপ্লোম্যাসিটা আরেকটু শক্তিশালী করতে পারতাম। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আপনার সাথে এগ্রি যে পশ্চিমবঙ্গের কনসেন্ট ছাড়া এটা হবে না, বাট এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কারণ এখন তো চুক্তির আলোচনা হবে কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকারের, এখানে কেন্দ্র ভারতের প্রদেশকে কিভাবে রাজি করাবে এটা কেন্দ্রের বিষয়। নদী সেটি হচ্ছে রাজ্য সরকার, ফলে কেন্দ্রের বোধহয় তাদের ভারতীয় সংবিধান বার্গেনিং এজেন্ট হতে পারে না, যে হচ্ছে স্বস্তি দিচ্ছে শেখ হাসিনা সরকার এই জঙ্গিবাদ একজন দর্শক আছেন আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সরিয়াল থেকে বলছি, আব্দুল মোতালেব। জি বলুন। আমি যারা এখন আছেন মহানা টেলিভিশনে, তার কাছে একটা প্রশ্ন। বিএনপি বারবার যে বলতেছে আওয়ামী লীগের দেশে বেশি এল, আর অথবা আওয়ামী লীগের তিস্তা চুক্তি করতেছে না, কিন্তু বিএনপি তো কয়েকবার ক্ষমতা গেছে, বিএনপি কি করলো? জি দর্শক থাকুন, এই নানা প্রশ্নই আলোচনা হচ্ছে আপনার এই প্রসঙ্গে। নিশ্চয়ই বেশ স্বামী হায়দার পাটোয়ারি যে তিস্তা চুক্তি নিয়ে আজকে বিএনপি এত উচ্চকিত, কিন্তু বিএনপি করেছে বিএনপি ফারাক্কার পানিও আনতে পারে। অবশ্যই বিএনপি সে ব্যর্থগুলো তো আছেই। বিএনপি ফারাক্কা থেকে আমাদের যে পানি, সেটিও তো গঙ্গার পানি, সেটিও তো বর্তমান প্রাইম মিনিস্টার নিয়ে আসছিলেন। সেজন্যই আমাদেরও তার উপর আস্থার বেশি যে তিস্তার পানিটা উনি আনতে পারবেন। আরেকটা জিনিস মিল্টন স্যার যেটা খুব ভালো মতো বললেন, যে আমরা কিন্তু জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে বেশ সফল, এবং এটার সুফল কিন্তু ভারত পাচ্ছে। এবং ভারতে যে এলটিডি, উলফা, এবং এলটিইডি, মাওয়িস্ট, এই 7-8টা সেসিস্ট মুভমেন্ট ছিল, যেটার প্যাট্রোনেজ ভারতের মতে কখনো কখনো বাংলাদেশ থেকে হয়েছে, 10 টাকা কষ্টের সাথে একটা লিঙ্ক আছে, সেই জিনিসগুলো কিন্তু এখন কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। এটা ভারতের জন্য একটা বিশাল স্বস্তির কারণ। এই স্বস্তির দেওয়ার বিনিময়েও কিন্তু আমরা ভারতের কাছে ডিপ্লোম্যাটিক্যালি পানি বা অন্যান্য জিনিসগুলো নিতে পারি, বাণিজ্যিক যে অ্যাডভান্টেজ সেগুলো আমরা নিতে পারি। আমাদের অনেক কিছুই ভারত দিয়ে সারা বিশ্বে যায়, যেমন পাট। এখন কিন্তু পৃথিবীর অনেক দেশই আর বাংলাদেশ থেকে সরাসরি পাট নিচ্ছে না, তারা ভারতের কাছ থেকে পাট নিচ্ছে, ভারত বাংলাদেশের কাছ থেকে পাট নিচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা অনেকগুলো ট্রেড অ্যাডভান্টেজ কিন্তু ভারতের কাছ থেকে নিতে পারি, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যে জিনিসটি সবচেয়ে বেশি আমি মনে করি, যে মানুষ টু মানুষ রিলেশনশিপটা, ভারতের সাথে আমাদের যে একটা একাত্মতা এবং একটা কমিউনাল, আমরা একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু আরেকটা মুসলিম কান্ট্রির সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছি। তখন 71 সালে কিন্তু আমাদের কেউ ভাবেনি যে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, আমি মুসলিম কান্ট্রির সাথে যুদ্ধ হচ্ছে। বা ভারতের কাছে সাহায্য নেওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয়নি আমরা হিন্দু রাষ্ট্রের কাছে সাহায্য নিচ্ছি, বা ভারত আমাদেরকে সাহায্য করার ক্ষেত্রে কিন্তু এটা ভাবেনি যে একটা মুসলিম রাষ্ট্রকে আমরা সাহায্য করছি। মানবিক এবং যৌক্তিক একটা কারণে কিন্তু দুই দেশের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল, যেটা আমাদের ধরে রাখতে হবে। এটা দ্বিপাক্ষিক সম্পর্ক, সেজন্য খুব গুরুত্বপূর্ণ। এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার। নেতৃত্বের ওই যোগ্যতা না থাকলে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো তৈরি হয় না। বিষয় মিল্টন বিশ্বাস অবতারণা করেছেন যে আসলে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি এটি রাষ্ট্রের, সেটার উপর নির্ভর করে যে সে কি পাবে এবং কি সে কতটুকু সে দেবে। তো সেই জায়গায় আমরা কোন অবস্থানে আছি, স্বামী হায়দার পাটোয়ারি, আমরা বিরতির পরে আলোচনায় যুক্ত হতে চাই, এবং দর্শকেরও কিছু প্রশ্ন ছিল আমাদের সাথে। দর্শক থাকুন না আমাদের সাথে, আলোচনায় ফিরবো আপনাদের সাথে করি। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রসঙ্গ বিষয়ে আমরা আজকে দৃষ্টিকোণে কথা বলছিলাম। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মিল্টন বিশ্বাস, যে কথাটি আমরা আলোচনার বিরতিতে যাবার আগে বলছিলাম, যে এই দুটি রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বা এই ধরনের চুক্তিগুলোর ক্ষেত্রে এটি আসলে বার্গেনিং ক্যাপাসিটি যেটা আমরা বলি,
যে সেটির উপর নির্ভর করে যে কতটা পাবো কতটা পাবো না। ভারতের সাথে অনেক দ্বিপাক্ষিক আমাদের সংকট বা সমস্যা ছিল, যেটির জট খুলতে শুরু করেছে। আমরা দেখেছি যে ছিটমহলের মতো সমস্যা সমাধান হয়েছে, আমরা সমুদ্র সীমার অধিকার পেয়েছি, আমাদের পার্বত্য শান্তি চুক্তি কার্যকর হয়েছে। কিন্তু এখনো যে সমস্যাগুলো আছে, বিশেষত সীমান্ত হত্যা, আমাদের তিস্তার পানির চুক্তি, আমাদের বাণিজ্য বৈষম্য, এই জায়গাগুলোতে আসলে আমরা কতটা সফলতার পরিচয় দিতে পারি বলে আপনি মনে করেন যে এখন বাংলাদেশ সেই জায়গাটিতে যেতে পেরেছে? বার্গেনিং এর ব্যাপার কথা বলতে গেলে পাকিস্তান আমলের কথা বলতে হবে, যে সেই সময় কিন্তু পাকিস্তানি শাসকরা মনে করেছিল যে ভারতের কাছ থেকে অমুক জিনিস তমুক জিনিস আদায় করব। এবং আপনার নিশ্চয় মনে আছে মোহাম্মদ আলীর কথা বগুড়ার, এবং তিনি কিন্তু গিয়েছিলেন 1965 সালে, নেহরুর সঙ্গে দেখা হয়েছিল তার দিল্লিতে, এবং তারও প্রত্যাশা ছিল যে তিনি যাবেন এবং অনেক কিছুই করায়ত্ত করে নিয়ে আসবেন, কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতে তাকে ফিরতে হয়েছিল। কিন্তু এই 2017 ওই সেই পাকিস্তান আমল আর এই 2017 কিন্তু অনেক পৃথক একটি সময় পর্বের ব্যাপার। এবং বর্তমানে যে শেখ হাসিনা যিনি যাচ্ছেন, তিনি কিন্তু 2010-এও ভারতে গেছেন এবং 2017-তে যাচ্ছেন, এবং শূন্য হাতে শেখ হাসিনা ফেরেন না, তিনি কিছু না কিছু অর্জন করে নিয়ে আসেন। যেটি আপনি বলছেন যে বার্গেনিং ক্যাপাসিটি কার বেশি, যদি আপনি এটা তুলনামূলক আলোচনা করেন, ধরেন শাসক যারা ছিলেন তারাও অনেকেই চেষ্টা করেছেন এর আগে, কিন্তু 1975 সালের পরে বঙ্গবন্ধুর আমলে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, এটা আমরা সকলেই জানি। এবং তিনি প্রথম যে ভারতের যে মুক্তিযুদ্ধে সেনারা এই দেশে এসেছিল তাদেরকে প্রত্যাবর্তন করার জন্য অনুরোধ করেছিল, এবং সঙ্গে সঙ্গে এটি ইতিহাসে একটি অনন্য ঘটনা যে পৃথিবীর কোথাও এত অল্প সময়ে এই ধরনের সেনা প্রত্যাহার করা হয়নি নিজ দেশে। এটি অনেক বড় ঘটনা ছিল। তার মানে বঙ্গবন্ধুর নেতৃত্বের উচ্চতা সেই জায়গা থেকে সারা বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা ছিল, এবং ভারতবর্ষের সঙ্গেও সুসম্পর্কটা গড়ে উঠেছিল। তারপরে কি ঘটলো, তারপরে যারা ক্ষমতায় এসেছেন, এই যে জিয়াউর রহমান বা প্রেসিডেন্ট এরশাদ, ইনারা এসেছেন, তারা কি করলেন, তারা এক ধরনের রাজনৈতিক খেলায় মেতেছিলেন। সেই রাজনৈতিক খেলার কারণেই ওই বার্গেনিং ক্যাপাসিটিটা কমে গেল। কেন? যে ভারত, ব্যারিস্টার হায়দার বললেন, যদিও ভারত সমর্থন দিয়েছিল, যদিও উনি বলছেন যে পরপরই হচ্ছে মোশতাক সরকারকে ভারত সমর্থন দিয়েছিল, একটা জটিল রাজনৈতিক সমীকরণ ছিল তার ভিতরে। কিন্তু এটাও সত্য যে ওই জিয়াউর রহমান এবং প্রেসিডেন্ট এরশাদের যে নীতি ছিল, সেই নীতিটি পাকিস্তান পন্থী নীতি ছিল, মুসলিম লীগ পন্থী নীতি ছিল। এই কারণে ভারত কখনোই বিশ্বাস করেনি জিয়াউর রহমানকে, প্রেসিডেন্ট এরশাদকে, এবং সেই কারণে তারা মুখ ঘুরিয়ে নিয়েছিল ভারতের শাসকরা, যে বাংলাদেশ এই ধরনের আচরণ করছে, এদের প্রশ্রয় দিচ্ছে। যে পাকিস্তান যারা মূলত চলে মৌলবাদী আদর্শ দ্বারা, এবং যারা মূলত ভারত বিরোধিতা দিয়ে চলে, কিন্তু পাকিস্তানের দুইটা ইস্যু, মুদ্রা দুইটা ইস্যু, একটা হচ্ছে মৌলবাদিতা ধর্মীয় ইস্যু, আর একটা হচ্ছে ভারত বিরোধিতা ইস্যু। এই দুইটা ইস্যু দিয়ে তারা জনগণকে মোটিভেট করে এবং তারা কিন্তু তাদের রাজনীতি টিকিয়ে রাখে। সেই ধারা যখন বাংলাদেশে অনুসৃত হয়, যখন শাসকরা এই ধারাকে পোষণ করে, জিয়াউর রহমান পোষণ করেন, তখন কিন্তু আর ভারত আদর করার কোনো কথা নয় বাংলাদেশকে। সেই জন্য বার্গেনিং ক্যাপাসিটি কমে গেল। এবং আমরা দেখলাম 1996 সালে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা, এবং তিনি দেখা গেল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তার আন্তরিকতা। তখনও বলা হয়েছে যে আওয়ামী লীগ জিতলে বাংলাদেশে উলুধ্বনি শোনা যাবে, মসজিদ বন্ধ হয়ে মন্দির চালু হয়ে যাবে, এগুলো শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই ধর্মের ট্রাম্প কার্ড তো অনেক সময় ব্যবহার হয়েছে। সেই স্তর থেকে আমরা উঠে এসেছি। আমরা মনে করি যে ভারতের একটি মুখ্য ভূমিকা, দেখেন এই বাংলাদেশে বর্তমান সরকার যদি পর্যালোচনা করেন, আপনি যে বার্গেনিং ক্যাপাসিটির কথা বলছেন, কতগুলো বিষয়ে সমর্থন দরকার হয়। যেমন ধরেন যুদ্ধাপরাধীদের বিচার যখন হচ্ছে, যখন বহির্বিশ্ব থেকে চাপ আসছে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, তখন যদি ভারত বলে যে না, এটা ন্যায্য কাজ হচ্ছে, তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র আমাদের এই ইস্যুতে সমর্থন জানাচ্ছে। এটি কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি যে আমরা তাকে সমর্থন দিচ্ছেন না। আমাদের বলা হচ্ছে যে স্বার্থ বিকিয়ে দিয়ে আমরা সেই সম্পর্কটি রাখছি তাদের সাথে। স্বার্থ বলতে কি বোঝায়? এখন ধরেন হচ্ছে এই যে ইউনাইটেড নেশনে যে আমাদের পিস কিপাররা যাচ্ছেন, এবং ওখানে আমরা দেখছি শান্তিরক্ষী বাংলাদেশি সেনারা যাচ্ছেন, বাংলাদেশি সেনাদের অধীনে ভারতবর্ষের সেনারা কাজ করছেন না, করছেন। এবং আমরা দেখছি ওই সমঝোতা চুক্তি ওইখানে স্মারক আছে, এবং বিভিন্ন জায়গায়। তার মানে স্বার্থ কেবলমাত্র তাদের থাকবে, আমাদের থাকবে না এমন না, আমাদেরও সারা বিশ্বব্যাপী স্বার্থ আছে এবং আমরা স্বার্থ মেনটেন করি। যে আমাদের মাঝে একজন দর্শক আছেন আলোচনায়। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
আমি সুন্দরগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমি ব্যারিস্টার শামীম আদর পাটোয়ারির দাদার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলুন দর্শক, আজকের আমি বিষয়ে সুজন প্রশ্ন থাকলে বলছিলাম করুন। সুন্দরগঞ্জ থেকে। জি বলুন বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট এবং অতীত প্রেক্ষাপট দেখলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটা পুরোটাই ভারতমুখী। আসলে সামনে যে ইলেকশন হবে, নির্বাচন আমরা যে অনুষ্ঠিত হবে আমাদের জোট প্রশ্ন করুন, প্রশ্ন করুন। এই নির্বাচনটা কি আমাদের ভারত কেন্দ্রিক হবে, এটা আমি জানতে চাচ্ছি। ভারতের নির্বাচন কি আমি বুঝিনি। ব্যারিস্টার শামীম আদর পাটোয়ারি, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিভিন্ন সময়ে একটি বড় প্রসঙ্গ। বাস্তবে কতটুকু আসলে আমাদের রাজনীতি কতটুকু সেটি আলোচনার বিষয়। যে আমরা দেখেছিলাম যে মোদী যখন ক্ষমতায় আসে বা একটি নির্বাচন হচ্ছে, তখন বলা হয়েছিল যে কংগ্রেসের পতন হলে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটি থাকবে না, এবং কংগ্রেস সরকার ভারতে থাকার কারণেই আওয়ামী লীগ এক ধরনের সহযোগিতা পেয়েছে। আমরা দেখছি আজকের কি বাস্তবতা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমরা তো দেখছি যে মোদী আরো বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষার জন্য আরো বেশি সে তৎপর। না, আরো বেশি আমি বলবো না, আমি বলবো যে সম্পর্কটি দলীয় ভিত্তিতে উনি যাচাই করছেন না, উনি ভারতের স্বার্থের ভিত্তিতে রিলেশনশিপ রাখছেন, সেটাই হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসিটা দুটো ভাগে ভাগ হয়ে যায় সবসময়। একটা ছিল লুক ইস্ট পলিসি, চায়না এবং আমেরিকা এদিক দিয়ে একটা বলয়, আর একটা ভারত রাশিয়া এদিকে একটা বলয়, এবং এক একটি সরকার আসলে এক একটি বলয় দিয়ে দেশটি চলতো। সাম্প্রতিক সময়ে একটা অত্যন্ত ডেভেলপমেন্ট যেটা হয়েছে, এটা মিক্সড হয়েছে, পরিবর্তন হয়েছে এবং মিক্সড হয়েছে। চাইনিজ ইনভেস্টমেন্ট হচ্ছে, আবার ভারতের সাথে সুসম্পর্ক আছে। এই দুটির সমন্বয় কিন্তু একসাথে কখনো এর আগে হয়নি, যেটা এখন হয়েছে। এটি একটি বিশাল শেষ পর্যন্ত এই সমন্বয়টুকু বাংলাদেশ রক্ষা করতে পারবে কিনা অনেকে আশঙ্কা করছে যে আমরা যদি ভারতের সাথে ভালো সম্পর্ক রক্ষা করি কি, তাহলে চায়না আমাদের উপর রুষ্ট হতে পারে, বা চায়না থেকে আমরা সরঞ্জাম নিলে চায়নার সঙ্গে সামরিক অনেক, এটা একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। ভারতের কিছুদিন আগে একজন মন্ত্রী আসছিলেন, উনি পত্রিকাটি আমরা চায়না থেকে সাবমেরিন নেওয়ার কারণে নাকি ভারত আমাদের, উনি যেটা বলেছে সেটা হচ্ছে যে এই যে প্রচারণা, না না, এটা অবাস্তব প্রচারণা। প্রথম প্রচারণা হচ্ছে ভারতের সাবমেরিন বানানোর ক্যাপাসিটি আছে কিনা, সেল করার ক্যাপাসিটি আছে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভারতের একজন মন্ত্রী স্পষ্ট বলেছে যে বাংলাদেশ যে কারো কাছ থেকে সাবমেরিন কিনতে পারে, এটাতে আমাদের কোনো হেডেক নেই, তবে সাবমেরিনটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে কিনা ভবিষ্যতে, সেটি আমাদের হেডেক। দিস লজিক্যাল। একটা জিনিস মনে রাখতে হবে, 2700 কোটি বিলিয়ন ডলার মনে হয় বাংলাদেশে ইনভেস্টমেন্টের একটা প্রতিশ্রুতি চায়না বাংলাদেশকে দিয়েছে, বা 2100 কোটি, আই থিঙ্ক 2100 কোটি বিলিয়ন, হোয়াট এভার। তো এই পরিমাণ ইনভেস্টমেন্ট তো ভারত দিতে পারবে না, প্রথম কথা। তো আমাদের যে ইকোনমিক গ্রোথ, আমাদের যে ইকোনমিক হাইপ, আমাদের যে পরিমাণ লোন আমাদের দরকার, ইনভেস্টমেন্ট দরকার, সেটা ভারত দিতে পারবে না। এটা ভারত অ্যাডমিশন করছে। তো সেটার জন্য আমাদের চায়না থেকে ফান্ড আনতে হচ্ছে। আবার চায়নার কাছে যে বিপুল পরিমাণ লিকুইড ফান্ড আছে, এটা তাকে বিভিন্ন দেশে ইনভেস্ট করতে হবে। পাকিস্তানে করছে, আফ্রিকান কান্ট্রিতে করছে, বাংলাদেশে করছে, এবং বাংলাদেশে করলেও আপনি দেখবেন একটা পর্যায়ে এখানে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে ট্যাগ করে মিক্সড আপ করে দেওয়া। এবং শ্রীলঙ্কায় এই প্রবলেম হয়েছিল। শ্রীলঙ্কায় যখন চায়না ইনভেস্টমেন্ট করলো, সেখানে ভারতের অবজেকশন ছিল, এবং খুব পিসফুল সলিউশন, সেই প্রজেক্টের একটা বড় অংশের কাজ একটা ভারতীয় বড় কোম্পানিকে দিয়ে দিয়েছিল চায়না। তো চায়না কিন্তু তার বিজনেসের স্বার্থে কম্প্রোমাইজের জন্য অলওয়েজ রেডি। একই সাথে এটাকে যদি আপনি রিভার্সলি দেখেন, যে বাংলাদেশের পলিটিক্সে চায়না অনেকাংশেই এখন আবার ভারতের কাছে কেন সাবসার্ভিয়েন্ট কিছুটা হয়ে যাবে, তার এখন তার ইনভেস্টমেন্টটা বাঁচাতে হবে, তার এই বিগ ইনভেস্টমেন্টটা যেন কখনো রিস্ক না হয়। সেজন্য কিন্তু এখানকার স্ট্যাবিলিটি, এখানকার পলিটিক্যাল ফ্যাক্টরগুলো ভারতের মাধ্যমে দর্শক যে ফোনটি করলেন, আমি যেটা বলবো, বাংলাদেশের নির্বাচনগুলো যদি উনি দেখেন, আমার এলাকারই ছেলে, তো বাংলাদেশের নির্বাচন, আমি 1 মিনিটে বলছি, জনগণ ভোট দেয়, জনগণ ভোটে নির্ধারণ করে কে ক্ষমতায় আসবে। এখানে অন্য কোনো দেশ আসলে কখনো কন্ট্রিবিউশন রাখতে পারে না। কিন্তু জনগণকে সহজে যদি আমরা মোটিভেট করতে পারি, বা সেটা রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে জনগণকে যদি আমরা ভুল বোঝাতে পারি, সেটা আমাদের দেশে হয়। যেমন 91 সালে আওয়ামী লীগ হারার একটা মূল কারণ ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারতের প্রদেশ হবে, এরকম একটা গুজব আমরা ছোটবেলায় শুনেছিলাম। আমরা এই আসবো আলোচনায়। দর্শক আমাদের সাথে সকলে থাকুন। দর্শক, আপনারা দেখছেন মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ। বিরতির পরে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মিল্টন বিশ্বাস, আমরা আলোচনার এই পদে আসতে চাই আপনার কাছে, যে একটা সময় বলা হয়েছিল, আমরা যখন যে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা আগে যেভাবে কার্যকর ছিল এবং যেটা সেটি এক ধরনের ফলপ্রসূ ছিল, ধীরে ধীরে সেটি লোপ পেয়েছে, এবং আসলে এখন ভারত বিরোধিতা করে বিরোধী রাজনৈতিক দলগুলো আসলে খুব একটি সুফল নিয়ে আসতে পারবে না, রাজনীতিতে খুব বেশি কার্যকর ফলাফল নিয়ে আসতে পারবে না।
সেই জায়গাটি কি আপনার কাছে মনে হয় যে এটি বলার সময় এসেছে, নাকি ভারত বিরোধিতা করলে রাজনীতির এক ধরনের সুফল পাওয়া যাবে? না, এটা এটা ঠিক যে আপনি আপনি যেটা বলছেন যে ভারত বিরোধিতার প্রসঙ্গে আমরা কথা বলেছি, এবং সেখানে আমরা দেখি যে বিশেষ একটি রাজনৈতিক দল বারবারই এই প্রসঙ্গে কথা বলছেন, এটি হচ্ছে জামাত বিএনপির কাজ। সবসময় এই প্রসঙ্গে তারা কথা বলেন যে ভারত এই করছে, ভারত ওই করছে, ওই ফেলানিকে হত্যা করেছে, তারা এই এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করছে। আবার হচ্ছে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ওই দেশে যাচ্ছেন বা চুক্তি করছেন তখন গোলামির চুক্তি, কিন্তু সীমান্ত হত্যা তো চলছেই, এটি তো বন্ধ হচ্ছে না, এবং সেটি নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের দুঃখবোধ বা এক ধরনের ক্ষোভ যদি আপনি বলেন যে সেটা তো আছে, সেক্ষেত্রে তার বাস্তব কিছু উপাদান তো জনমনে আছে, সেই জায়গাটি সীমান্ত হত্যাকাণ্ড এবং হচ্ছে সেটি কিন্তু ধীরে ধীরে বিলোপ হচ্ছে, এটিও ঠিক। এবং আপনি দেখবেন যে কতগুলো সমঝোতা স্মারক কিংবা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে যার ভিতরে বর্ডারে হাট বসানো হচ্ছে এবং বর্ডারকে মুখরিত করে তোলা হচ্ছে। এবং আপনার নিশ্চয় মনে আছে যে পয়লা বৈশাখ বলেন কিংবা অন্য কিছু নববর্ষে, অন্য ইংরেজি যেটি খ্রিস্টীয় নববর্ষ বলা হয় সেই সময়, অথবা পূজার সময়, ঈদের সময় বর্ডারের কিন্তু পাশাপাশি যে এলাকাগুলো সেগুলো কিন্তু সম্মিলন ঘটে মানুষের, সেই জন্য মানুষের সঙ্গে মানুষের হৃদ্যতা, সৌজন্যের একটি আমরা একটি দৃষ্টান্ত দেখি। আবার যোগাযোগ ব্যবস্থায় দেখেন যে সরাসরি ট্রেন যাচ্ছে কলকাতায়, এবং আরো অনেকগুলো যোগাযোগ বাস যাচ্ছে, এবং অন্য পথেও আমরা দেখছি যে এই ধরনের বিনিময় ঘটছে, লেনদেন ঘটছে। এবং বাণিজ্য, যেটি ব্যারিস্টার হায়দার বলছিলেন যে ওই যে ট্রানজিট যেগুলোর প্রসঙ্গ আসছে বারবার, সেগুলো আছে। কেউ এখানেই প্রশ্ন তুলছেন যে এসবের মধ্য দিয়ে বাংলাদেশকে এক ধরনের ভারতের করতলগত করা হচ্ছে, অনেকে মনে করছে যে প্রভাবে নিয়ে আসা হচ্ছে। এখন সেটি আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আসলে কতটা ক্ষতিকর? সাংবিধানিকভাবে আমরা স্বাধীন দেশ, আমাদের সার্বভৌমত্ব আছে, আমাদের সার্বভৌমত্ব আমরা বিকিয়ে দিনি, তাহলে হচ্ছে ওই যে সমুদ্র সীমা নিয়ে মীমাংসা হতো না। তাহলে ভারত বলতো যে আমাদের আছে, আমরাই নিয়ে রাখবো, এটাই বাংলাদেশের দাবিকে মানি না, তাই বলতে পারতো ভারত। সেটি কিন্তু বলেনি। তার মানে ন্যায্য অধিকার, বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব বর্তমানে বাংলাদেশের আছে। এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে যখন আমরা দেখি যে সাবমেরিন ক্রয় করা হলো, এবং তার আগেও কিন্তু অস্ত্র ক্রয় করা হয়েছে, রাশিয়া থেকেও আমরা দেখেছি যে আর্মস কেনা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পিস কিপিং এর জন্য ভালো অস্ত্রশস্ত্রেরও প্রয়োজন রয়েছে, এবং অস্ত্রশস্ত্র মানে যুদ্ধের কৌশল হিসেবে না হচ্ছে এমন নয়, এবং সামরিক স্বাধীন রাষ্ট্রের তার সামরিক মর্যাদাকে বাড়িয়ে তোলে, মোকাবেলার ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা দরকার হয়। সেসব কারণে সার্বভৌমত্বের প্রসঙ্গটি ওই ঠুনকো জায়গাতে আর নেই, যেটি বললেই যে নিমেষে শেষ হয়ে যাবে। আসলে কি সার্বভৌমত্ব আসলে জিনিসটা কি? আমরা বলি যে হ্যাঁ আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, কোন একটা চুক্তি করতে গেলেই কি সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে? না, অবশ্যই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে না। যেটি হচ্ছে কোনো ক্ষেত্রে ওই যেটা বললাম, আমরা ডিপ্লোম্যাটিক্যালি আমাদের দু একটি জায়গায় মর্যাদা ক্ষুণ্ণ হয়, যেমন বর্ডার কিলিংটাকে আমরা প্রপারলি প্রতিবাদ করে অ্যাড্রেস করতে পারি না, কমে এসেছে। কাঁটাতারের বেলা দেওয়া হচ্ছে, আলাপ আলোচনা চলছে। দুটি বন্ধুত্বপূর্ণ দেশের জন্য কাঁটাতারের বেলা কেন প্রয়োজন? আমেরিকা এবং কানাডার তো কাঁটাতারের বেলা প্রয়োজন হয় না। ট্রাম্প তো মেক্সিকোকে বেলা দিতে যাচ্ছে। ট্রাম্প একটা অনেকেই নতুন বাস্তবতা রাজনীতিতে দেশে দেশেই, ট্রাম্পকে কেউ স্বাভাবিক রাজনীতিবিদ হিসেবে মানে বেশিরভাগ লোকই দেখে না, তো তার কাঁটাতারের বেলাটাও স্বাভাবিক হিসাবে সাধারণ মানুষ সাধারণত দেখছে না। আরেকটি হচ্ছে সিম্পল জিনিস, আমাদের এখানে টিভি চ্যানেল, ভারতীয় চ্যানেল চলছে, কিন্তু ভারতে চলছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দুটি দেশের দ্বিপাক্ষিক রিলেশনের ক্ষেত্রে একটা ক্ষতিকারক কারণ হয়। আমি কখনোই মনে করি না বাংলাদেশের সার্বভৌমত্ব কখনোই আওয়ামী লীগ ভারতের কাছে বিকিয়ে দিবে বা কমিয়ে দেবে, এটা অসম্ভব। বঙ্গবন্ধু কন্যা এটা কখনো করবেন না। যারা দেশ স্বাধীন করেছে তারা দেশের সার্বভৌমত্ব খর্ব করবে না। তবে হ্যাঁ, একটা শক্তিশালী দেশ হিসাবে কখনো কখনো আমরা বার্গেনিংয়ে মর্যাদা কিছুটা কম পাচ্ছি। এটা স্বাভাবিকভাবে ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী বাংলাদেশে যারা আছে তারা এটাকে ইউজ করে জনগণের মধ্যে একটা ভ্রান্তিকর দৃষ্টান্ত দিতে পারে। তো ভারত এই সুযোগটা কেন দিবে? ভারত আমাদের এখানে বাংলা চ্যানেল ভারতে চালার জন্য পারমিশন দিয়ে দিলেই পারে, কাঁটাতারের বেলা লুজ করলেই পারে, বর্ডার কিলিং একদম জিরো নিয়ে আসলেই পারে, তিস্তার পানি কিছুটা হলেও দিতে পারে। এই জিনিসগুলো যদি ভারত করে, যেটা মানুষ টু মানুষ রিলেশন, সেটি কিন্তু ভারতের জন্য আমি মনে করি এখন উদার হলে এটা ভারতের ডিফেন্স কস্টিংটা অনেক কমিয়ে দেবে। এবং আপনার নাইবার যদি কাম অ্যান্ড কোয়াইট থাকে তাহলে কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা আপনি বিজনেস অনেক বেশি দিতে পারবেন। আমেরিকা সারা পৃথিবী শাসন করতে পেরেছে আমি মনে করি একটি কারণ, কানাডা নিয়ে তার কখনো কোনো হেডেক ছিল না, কমপ্লিটলি এই বর্ডারটা পিসফুল। তো বাংলাদেশ বর্ডারটা
আওয়ামী লীগ সরকার ভারতের জন্য কমপ্লিটলি পিসফুল করতে পেরেছে। এটার বিনিময়ে বাংলাদেশকে ভারতের অনেক কিছু দেওয়া উচিত। যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মোহনের সময় দেওয়ার জন্য, দৃষ্টিকোণে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা আজকে নতুন প্রসঙ্গ নয়, সেই পাকিস্তানি আমল থেকেই সেটি রয়েছে এবং এটিকে আসলে হীন রাজনৈতিক স্বার্থে আমরা এক ধরনের উগ্রবাদ, এক ধরনের ধর্মীয় সাম্প্রদায়িকতার স্বার্থেও ব্যবহার করেছি। প্রকৃত অর্থে নানা প্রশ্ন, যুক্তি, জিজ্ঞাসার মধ্য দিয়ে এই পারস্পরিক সম্পর্ককে যাচাই করে নেওয়ার সময় এখন এসেছে। আমরা মনে করি সেই প্রক্রিয়ায় যদি বাংলাদেশ যেতে পারে তাহলে ভারতের এই ধরনের প্রশ্নের উত্তর মিলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীতে অন্য বিষয়ে দেখা হবে। সকলে ভালো থাকুন। জি।